আজকে সিনেমাটার নাম হচ্ছে চোরি টু। চোরি ফার্স্ট মুভি এসেছিল, সেই মুভিটা দারুণ হয়েছিল, তাই জন্য এটাও বানানো হয়েছে। এটা একটা হরর থ্রিলার মুভি। কাহিনী শুরুতে আমরা ছোটো একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই। সেই বাচ্চা মেয়েটা রাত্রিবেলায় তার মাকে এদিক ওদিক দৌড়িয়ে খুঁজছে, কিন্তু তার মাকে সে কোথাও পাচ্ছে না। তারপর দৌড়াতে দৌড়াতে একটা কুয়ার সামনে সে চলে আসে। কুয়ার সামনে আসার পর কেউ একটা এসে ওকে কুয়ার ভিতরে টেনে নিয়ে চলে যায়। তারপরে এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তারপরে আমরা সাক্ষী নামে একটা মেয়েকে দেখতে পাই, যে সাক্ষী এ রহস্যময় একটা যে গ্রাম ছিল সে গ্রামটা ছেড়ে অন্য একটা গ্রামের মধ্যে সে শিফট হয়ে গেছে। সে তার মেয়ে ঈশানীর সাথে সে সমীর নামে একজনের রুমের মধ্যে ভাড়া দিয়ে থাকে, আর সমান তার কাছ থেকে রুম ভাড়া টাকাও নেয় না। আর সাক্ষী এখন একটা স্কুলের টিচারও হয়ে গেছে, কিন্তু তার মেয়েকে সে স্কুলে এনে পড়াতেও পারছে না। সে স্কুলে হেডমাস্টারের কাছে আবেদন করছে যে তার মেয়েকে যেন সে বাড়িতে রেখে পড়াশোনা করাতে পারে। তখন হেডমাস্টার সেই জায়গার মধ্যে রাজি হয় না। হেডমাস্টার বলে যে আজকে যদি তোমার মেয়ে বাড়িতে থেকে পড়াশোনা করে তাহলে সবাই এসব কথা বলতে শুরু করবে। আর এখানে ঘটনা কিছু এরকম যে ঈশানী রোদের মধ্যে বেরোতে পারে না। যদি সে রোদের মধ্যে বেরোয় তাহলে তার শরীর পুরো একদম জ্বলতে শুরু করে। তাই জন্য তাকে পুরো একটা অন্ধকার ঘরের মধ্যে রাখা হয়। তাই জন্য সাক্ষী যখন স্কুলের মধ্যে পড়াতে চলে যায় তখন রানী নামে একজন কেয়ারটেকার তার মেয়েকে দেখভাল করার জন্য সে থাকে। তাই জন্য সাক্ষী ঈশানীর জন্য হেডমাস্টার স্যারের সঙ্গে বলছিল যে তাকে বাড়িতে থেকে জন্য পড়াশোনা করাতে পারে, কিন্তু এখানে হেডমাস্টার স্যার তো কোনো রকমই রাজি হচ্ছিল না। আর হেডমাস্টার এটাও বলে যে তোমার মেয়েকে স্কুলের মধ্যে আনতে হবে। আর তখনই আমরা জানতে পারি যে এখানে সাক্ষী যেন গ্রামটা ছেড়েছিল, যে সে রহস্যময় গ্রামটা প্রায় 7 বছর হয়ে গেছে। ঈশানীও এখন 7 বছরের হয়ে গেছে। সাক্ষী সে নিজে নিজে ভেবে নিয়েছিল যে তার মেয়ে ঈশানীকে সে এখন স্কুলে নিয়ে যাবে। তারপর যখন ও রোদে দিয়ে বের হয় তখন পুরো তার গাওকে একদম কাপড় চোপড় দিয়ে ঢেকে দেয়, যাতে তার শরীরের উপরে কোনো রোদের কিরণ যাতে না পড়ে। এভাবে তাকে স্কুলে নিয়ে যায়। আর ঈশানীও খুব চালাক, সে তার মাকে উল্টে সিধে অনেক রকমের কথাবার্তা বলতে শুরু করে। আর সেই জায়গার মধ্যে সমীর নামে একজন ছেলেটা, সেও তার বাড়িতে আসা যাওয়া করে। আর সে একজন পুলিশ অফিসার। আর এখানে ঈশানীও তাকে খুব ভালোভাবেই চিনে। তারপরে সাক্ষী ঈশানীকে রাত্রে একটা কাহিনী বলে তাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর সাক্ষী সে চলে যায় সমীরের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলার জন্য। তারপরে সাক্ষী যখন যতবারই সমীরের সঙ্গে তার দেখা হয় ততবারই তাকে থ্যাংক ইউ বলে, কারণ সমীর তাকে অনেক হেল্প করেছে। আর সাক্ষী তো সমীরের বাড়ির মধ্যে থাকে, কিন্তু সমীর তার কাছ থেকে 7 বছরের মধ্যে একটা টাকাও নেয়নি ঘর ভাড়ার। কারণ সমীর বলে যে এটা তার মার বাড়ি, তাই জন্য সে কোনো টাকাই নিতে পারে না। তারপরে এখান থেকে আমাদেরকে আবার ছড়ি নামে যে গ্রামটা ছিল সে গ্রামের কাহিনী দেখাতে শুরু করে। তখন সাক্ষী সমীরকে বলতে শুরু করে যে ওই গ্রামটা এরকমই ভয়ানক একটা গ্রাম ছিল। এই গ্রামের মধ্যে মেয়েদের যখন জন্ম হয় তখনই মেয়েদেরকে মেরে ফেলা হয়। এরকমভাবে বছর কি বছর এভাবেই চলছিল। কিন্তু যখন সাক্ষী এক গ্রামের মধ্যে আসে, সাক্ষী এটা হতে দেয়নি। কারণ এইবার সাক্ষীর যেন এখানে শ্বশুর শাশুড়ি ছিল তারাও মারা গেছে, আর এখানে সাক্ষীর যেন জামাই ছিল রাজদীপ, সেও মারা গেছে। এসবের পিছনে স্বামীর সাক্ষীর অনেক সাহায্য করেছিল। আর এখানে সাক্ষীর যেন শ্বশুর শাশুড়ি আর তার যে জামাই মারা গিয়েছিল তাদের কেউ লাশই এখানে পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ করে সাক্ষীর পেটের ভিতরে যে বাচ্চা ছিল সে এখানে প্রচুর ব্যথা পেতে শুরু করে। তারপর তারা সবাই মিলে সাক্ষীকে হসপিটাল নিয়ে যায়। হসপিটাল নিয়ে যাওয়ার পর সাক্ষী একটা মেয়ে বাচ্চা জন্ম দেয়। আর এই বাচ্চা মেয়েটার গায়ের মধ্যে যখন রোদ এসে পড়ে তখন মেয়েটার গা পুরো জ্বলতে শুরু করে। আর এই মেয়েটাই হচ্ছে ঈশানী। তারপর থেকেই ঈশানীকে রোদের মধ্যে বেরোতে দেওয়া হয় না, তাকে সবসময় ঘরের মধ্যেই রাখা হয়। তারপর থেকে স্বামীর ঈশানীর আর সাক্ষীর সবসময় খেয়াল রাখতে শুরু করে। আর এখানে তো তারা দুজন মিলে বাইরে বসে কথা বলছিল। আর অন্য জায়গার মধ্যে আমরা ঈশানীকে দেখতে পাই যে সে বাড়ির ঘরের মধ্যে সে একা ছিল। আর তার বাড়ির মধ্যে কাজ করে সে রানী, সে বাইরে বসে কিছু কাজ করছিল। আর ঈশানী যখন ঘরের মধ্যে একা ছিল তখন সে ঘরের মধ্যে কিছু কালা শক্তি চলে আসে, এসে সেই জায়গার মধ্যে ঈশানীকে তার বশ করে নেয়। তারপর ঈশানী যখন ঘরের বাইরে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করে তখন রানী তাকে দেখতে পায়। তখন তার পিছু আস্তে আস্তে চিল্লাতে শুরু করে যে সে কোথায় যাচ্ছে। তারপর হঠাৎ করে একটা গাড়ি এসে তাদের দুজনকে এখান থেকে উঠে নিয়ে চলে আসে। তারপরে সাক্ষী যখন তার বাড়ির মধ্যে চলে আসে, এসে দেখে যে বাড়ির গেট খোলা,
কিন্তু ঘরের মধ্যে গিয়েও দেখে যে ঘরের মধ্যে কেউই নেই। সে এখানে প্রচুর ভয় পেতে শুরু করে। সে তখনই সমীরকে কল করে ডাক দেয়, আর সমীর এসে সাক্ষীকে বলে যে তুমি টেনশন করো না, তুমি রুমের মধ্যে থাকো, আর আমি আমার পুরো টিমকে নিয়ে আমি ওদের দুজনকে খুঁজছি। রাত্রি হতে হতেই তাদের দুজনকে আমি খুঁজে বের করবই। আর এখানে সাক্ষী অনেক ভয় পেতে শুরু করে। সে সমীরকে বলে যে আমার মেয়েকে যদি আমি খুঁজে না পাই তাহলে অনেক বড় একটা প্রবলেমের মধ্যে পড়ে যাব আমি। আমার মেয়েকে যেভাবে হোক আমার লাগবে, কারণ দিন হতে হতে যখন সূর্য উঠে যাবে সে যদি সূর্যের মধ্যে চলে আসে তাহলে সে মারাও যেতে পারে। তারপরে সমীরের কাছে কল আসে যে ঈশানীকে আর রানীকে তারা একটা গ্রামের মধ্যে নিয়ে যেতে দেখেছে, আর এই গ্রামটা সেই গ্রামই যেখানে আগে সাক্ষী ছিল, আর গ্রামের প্রধান তাদের দুজনকে উঠিয়ে নিয়ে এসেছিল। তারপর তারা যখন সে গ্রামের মধ্যে চলে আসে, আর এই গ্রামটার মধ্যে পুরোটা গ্রামের মধ্যে শুধু আক্ষেপ ছিল। তারপর হঠাৎ করে সাক্ষী যখন এক জায়গার মধ্যে দাঁড়িয়েছিল এখানে খুঁজছিল, তখন একজন লোক এসে তাকে এখান থেকে বেহুশ করে নিয়ে চলে যায়। সেই জায়গার মধ্যে কিছু ছোট ছোট ছেলেরা এসেছিল। এখানে সমীর আর তার যে পুরো পুলিশের টিমটা আছে তাদের উপর পাথরবাজি করে তারাও এখান থেকে পালিয়ে চলে আসে। তারপরে আমরা দেখতে পাই যে সাক্ষীর যখন হুঁশ আসে সে একটা অনেক বড় একটা আজনাবি একটা জায়গার মধ্যে সে দেখতে পায়। পরে সেই জায়গার মধ্যে সাক্ষীর যখন চোখ খুলে দেখে যে রাজদীপ তার সামনে দাঁড়িয়ে আছে, আর তখনই আমরা জানতে পারি যে রাজদীপ সেই জায়গার মধ্যে মারা যায়নি, সে কিছু ব্যথা ট্যাথা পেয়েছিল। তখনই সে গ্রামের মুখিয়া বলছিল যে প্রধান যদি এ মেয়েকে রাজি করে নেয় তাহলে এ গ্রামের আবার উর্বরতা বেড়ে যাবে। 3 দিন পরে এই যে ছোট বাচ্চা মেয়েটা আছে সে মেয়েটাকে সমর্পণ করতে হবে প্রধানের কাছে, আর এই মহিলাটাকে 3 দিন পর সবার সামনে মেরে ফেলা হবে। আর এসব কথা শোনার পর সাক্ষী তো এখানে পুরোপুরিভাবে হ্যারান ছিল যে এসব কথা তারা কি বলছে। আর অন্যদিকে আমরা সমীর আর তার পুলিশ লোকদেরকে দেখতে পাই যে এখানে তারা কিছু না পাওয়ার কারণে তারা এখান থেকে চলে আসে। তারপরে সাক্ষীকে এখান থেকে নিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয়। তারপরে আমরা ঈশানীকে দেখতে পাই যে ঈশানীকেও একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয়। তখনই আমরা শাহিনী নামে একটা ছেলেকে দেখতে পাই। সে তো বলে যে সে ছেলে, কিন্তু আসলে সে একটা মেয়ে। সে এসে ঈশানীকে বলছিল এ জুসটা খেয়ে নেওয়ার জন্য, কিন্তু ঈশানী বলে যে সে জুস খায় না আর সে জুস খেতেও চায় না। আর অন্যদিকে আমরা সাক্ষীকে দেখতে পাই যে সাক্ষী যে ঘরটার মধ্যে বন্দি হয়ে আছে সে ঘরটা থেকে সে বেরোতে চেষ্টা শুরু করে, আর সে এই অন্ধকার ঘর থেকে বেরোনো অনেক মুশকিল হয়ে যাবে। তারপরে আমরা দাসী মা নামে একজনকে দেখতে পাই, আর তখনই আমরা জানতে পারি যে দাসী মা হচ্ছে এ প্রধানের স্ত্রী। এ প্রধানের জন্য আরেকজন স্ত্রী রেডি করছে, আর এ মেয়েটা অন্য কেউ নয়, সে হচ্ছে ঈশানী। দাসীমা সে ঈশানীকে মহিলা বানানোর চেষ্টা শুরু করে। তারপরে আমরা দেখি যে সে গ্রামের মুখিয়া রাজদ্বীপে তারা দুজন মিলে কথাবার্তা বলছে যে এখন যদি প্রধানজি সে মেয়েটাকে নিজের করে নেয় তাহলে অনেক একটা ভালো কাজ হয়ে যাবে। তারপরে সবার সামনে তুই তোর বউয়ের গলাটা কেটে দিবি যাতে আর কেউ এরকম সাহস না করতে পারে এই গ্রাম থেকে। তারপরে আমরা দেখতে পাই ঈশানীর কাছে সে দাসীমা আসে। দাসীমা এসে তাকে বলে যে এই জুসটা খেয়ে নেওয়ার জন্য, আর সে যদি এই জুসটা খেয়ে নেয় তাহলে সে অনেক একটা শক্তিশালী হয়ে যাবে। আর ঈশিতা যদি 2-3 দিন ধরে এই জুসটা খেয়ে নেয় তাহলে তারপরে থেকে সে মহিলা হয়ে যাবে। তারপরে সাক্ষী যখন চুপচাপ বসে রয়েছিল তখন তার মেয়ে ঈশানীর গলা সে আওয়াজ শুনতে পায়। তারপর সে আবার এখানে দরজা সব কিছু ভাঙতে শুরু করে। তারপরে তার কানের মধ্যে যখন তার মেয়ের আওয়াজটা শুনতে পায় তারপর সে একটা টর্চ নিয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করে। আর অন্যদিকে ঈশানীও তার মার আওয়াজ সে শুনতে পায়। তারপরে ঈশানীও তার মার আওয়াজ শুনতে শুনতে সে এদিক ওদিক তার মাকে খুঁজতে শুরু করে। তারপর খুঁজতে খুঁজতে ঈশানী চলে যায় একদম রোদের আলোর কাছে। সে চেষ্টা করে যে এখান থেকে সে বেরোনোর জন্য, কিন্তু সে যখন এখান থেকে বেরোবে তখনই দাসীমা জানতে পারে যে এখানে ঈশানী নেই। তারপরে দাসীমাও তার নিজের শক্তি দিয়ে সে জানতে পারে যে ঈশানী এখন কোথায় আছে। তারপর ঈশানীকে সেই জায়গা থেকে দাসীমা আবার নিয়ে চলে আসে। তারপরে দাসীমা দেখে যে ঈশানীর গায়ের মধ্যে অনেক রোদে পুড়ে গেছে। তারপর তার গায়ের মধ্যে কিছু একটা লেপে দেয়। তারপরে কিছুক্ষণ পরই সে ভালো হয়েও যায়। তারপরে সে জায়গার মধ্যে সে গ্রামের মুখিয়া চলে আসে। মুখিয়া এসে সে দাসীমাকে বলতে শুরু করে যে এখন তোর কাজ, যে তুই যদি একে এখন অবধি মহিলা না বানাতে পারিস তাহলে কিন্তু প্রধান তোকে মেরে ফেলবে, আর তুই খুব তাড়াতাড়ি করে এই মেয়েটাকে তাড়াতাড়ি মহিলা বানিয়ে ফেল। আর তখনই আমরা বুঝতে পারি যে এখানে দাসীমার এ গ্রামের মধ্যে কোনো ইজ্জাতি নেই, কারণ দাসীমার গায়ের মধ্যে অনেক শক্তি থাকলেও তাকে কেউ সম্মানও দেয় না। তখন দাসীমা বলে যে সে তার নিজের কাজ খুব ভালোভাবে করছে, আর ঈশানী খুব তাড়াতাড়ি সে মহিলাও হয়ে যাবে। আর অন্য জায়গার মধ্যে আমরা সমীরকে দেখতে পাই যে সমীর আবার খোঁজ করতে করতে সেই
জায়গার মধ্যে চলে আসে। আর তার সাথে কোনো পুলিশ লোকও বেশি ছিল না। সে তার সঙ্গে একটা হাবিলদারকে নিয়ে এসেছিল। সে হাবিলদারকে বলে দেয় যে আমি যদি আজকে সন্ধ্যার মধ্যে না ফিরে আসি তাহলে এখানে তুই পুরো পুলিশ ফোর্সকে নিয়ে এখানে চলে আসবি। তারপরে সমীর আবার এখানে যে কুয়াটা ছিল সে কুয়াটার ভিতরে চলে আসে। আর আমরা তখনই দাসিমা আর ঈশানীকে দেখতে পাই যে তারা দুজন একসাথে বসে আছে। তখন ঈশানী দাসিমাকে বলে যে তাকে একটা কাহিনী শোনানোর জন্য। তখন দাসিমা ঈশানীকে একটা কাহিনী শোনাতে শুরু করে। আর দাসিমা একটা কাহিনী শোনাতে শুরু করে যে অনেক রাজ্যের একটা অনেক বড় একটা রাজকুমার ছিল। সে যখন এরকম মেয়েকে বিয়ে করবে মেয়েটাও অনেক বলবান হয়ে যাবে, তার অনেক পাকনাও চলে আসবে। তখন ঈশানী বলে যে রাজকুমার যদি আমাকে পছন্দ করে তাহলে কি আমারও পাকনা বেরোবে? তখন দাসিমা বলে যে তোমারও পাকনা বেরিয়ে যাবে। সে রাজকুমার তোমাকেও যদি পছন্দ করে নেয়, তুমি যদি চাও যে তোমার পাকনা বেরিয়ে যাক তাহলে তুমি এই গ্রামের যে প্রধান আছে প্রধানের কাছে তোমাকে সমর্পণ করতে হবে। তারপরে আমরা সাক্ষীকে দেখতে পাই যে সাক্ষী এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে একটা জায়গার মধ্যে চলে আসে। আর সেই জায়গার মধ্যে আসার পর দেখে যে গ্রামের অনেকগুলি মহিলাকে সেই জায়গার মধ্যে বেঁধে রেখে দিয়েছে। আর এসব কিছু ভ্রম ছিল। তারপর তার বাড়ির মধ্যে যেন রানী নামে মেয়েটা যেন কাজ করতো, সেই রানী নামে মেয়েটাও সেই জায়গার মধ্যে চলে আসে। তারপরে কিছুক্ষণ পরই সেই জায়গার মধ্যে রাজবীর চলে আসে। রাজবীর এসে এখানে রানীকে এসে পুরো মেরে ফেলে। আর এসব দেখে সাক্ষী এখানে অনেক ভয় পেয়ে যায়। সাক্ষী এখানে অনেক কষ্ট পায়। আর অন্যদিকে আমরা ঈশানীকে দেখতে পাই যে ঈশানী পেটের মধ্যে প্রচুর ব্যথা করছিল। আর সেই জায়গার মধ্যে দাসিমা বুঝতে পেরেছিল যে এখন ঈশানী রেডি হয়ে গেছে প্রধানের কাছে যাওয়ার জন্য। আর অন্যদিকে আমরা সাক্ষীকে দেখতে পাই যে সাক্ষী রাজদীপকে বলছে যে ঈশানী আমাদের মেয়ে, ঈশানীকে আমরা বাঁচানোর দরকার। আর রাজদীপ সেই জায়গার মধ্যে পুরোপুরিভাবে পাগল হয়ে গেছিল। সে তো এখানে সাক্ষীকে প্রচুরভাবে মারধর করতে শুরু করে। আর তাদের পুরো গ্রামকে বলে দেওয়া হয়েছিল যে ঈশানী এখন পুরোপুরিভাবে মহিলা হয়ে গেছে, তাকে প্রধানের কাছে এখন সমর্পণ করা যাবে। আর ঈশানীকেও প্রধানের কাছে সমর্পণ করার জন্য পুরোপুরিভাবে কাজ শুরু হয়ে গেছে। তারপরে আমরা সাক্ষীকে দেখতে পাই যে সাক্ষী পুরো আধমরা হয়ে আছে। সে ধীরে ধীরে একটা কুয়ার কাছে চলে যায়। তারপর কুয়ার কাছে যাওয়ার পর সে কুয়ার মধ্যে সে পড়ে যায়। তখন কুয়ার মধ্যে সে পড়ার সাথে সাথে দেখে যে এখানে অনেক মেয়ের লাশ পড়ে আছে। আর সেই জায়গার মধ্যে রানীর লাশটাও সে দেখতে পায়। আর এখানে যতগুলি মহিলারা মরে পড়ে রয়েছিল সে সব মহিলারা সাক্ষীর মাথার উপরে হাত রেখে দেয়। আর তাদের যত শক্তি ছিল সব শক্তি সাক্ষীর উপরে দিয়ে দেয়। আর তাদের পুরো গ্রামে পুরো আনন্দ উল্লাসে চলছিল। তখন আমরা সে গ্রামের মুখিয়াকে দেখতে পাই যে রাজদীপের সঙ্গে কথা বলছে। তখন রাজদীপ বলে যে সাক্ষীকে তো সে মেরে পুরো আধমরা করে সে ফেলে রেখেছে। তখন সে গ্রামের মুখিয়া বলে যে তোকে না বলেছিলাম যে ওকে না মারার জন্য, এখানে এনে ওকে পুরো গলাটা কেটে ফেলে দেওয়ার জন্য। তারপরে এসব কথা শোনার পর রাজদীপ আবার সাক্ষীকে খোঁজার জন্য সেই জায়গার মধ্যে যেতে শুরু করে। আর তখন সে গ্রামের মুখিয়া রাজদীপকে বলে যে যেভাবেই হোক তুই সাক্ষীকে এখানে নিয়ে আসতে হবে। এবার সে মরে থাকুক বা জিন্দা থাকুক ওকে এখানে আনতে হবে তোকে। তারপর রাজদীপ সে চলে যায় সাক্ষীকে খোঁজার জন্য সেই জায়গার মধ্যে। তারপরে আমরা সেই জায়গার মধ্যে সমীরকে দেখতে পাই যে সমীর শাহিনীকে সেই জায়গার মধ্যে ধরে ফেলেছে। সে শাহিনীকে বলছে যে এখান থেকে বেরোনোর রাস্তা কোথায়। আর সমীর শাহিনীকে এটাও বলে যে এখানে একটা ছোট বাচ্চা মেয়ে আর তার মা জেনে এসেছিল তারা দুজন কোথায়। তারপরে সে মেয়েটা সাক্ষীর কাছে সমীরকে নিয়ে যায়। আর অন্য জায়গার মধ্যে ঈশানীর ডোরি এখানে পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আর সে গ্রামের মুখেও অনেক হাসিখুশি হয়ে যাচ্ছিল, কারণ এখন যদি ঈশানীকে সে প্রধানের কাছে দিয়ে দেওয়া হয় তাহলে এ গ্রামের পুরো নকশাই এখন বদলে যাবে। তারপরে আমরা দেখতে পাই যে এখন ঈশানীকে পুরোপুরিভাবে এখন প্রধানের হাওয়ালে করে দেবে। আর অন্য জায়গার মধ্যে আমরা সাক্ষীকে দেখতে পাই যে রাজবীর সাক্ষীকে একটা দড়ি দিয়ে বেঁধে ওকে এখান থেকে টেনে আনছিল। তখন সেই জায়গার মধ্যে হঠাৎ করে সাক্ষী উঠে রাজদীপকে টেনে এখানে ফেলে দেয়। তারপর রাজদীপকে এখানে প্রচুর মারতে শুরু করে। আর মারতে মারতে তাকে এখানে পুরোপুরিভাবে মেরেই ফেলে। এখানে সাক্ষীর ভিতরে এখানে যেন পুরো মহিলারা ছিল, মহিলারা যেন তার উপর শক্তি দিয়েছে, সেই শক্তি এখানে সাক্ষীর উপরে চলে এসেছিল। পরে সাক্ষীর সঙ্গে সমীরের দেখা হয়। সমীরের দেখা হওয়ার পর সাক্ষী সমীরকে সব কথা খুলে বলে। পরে সেই জায়গার মধ্যে গ্রামের লোকেরা চলে আসে আর সেই গ্রামের মুখিয়াও চলে আসে। তখন সমীর সাক্ষীকে বলে যে তুমি গিয়ে ঈশানীকে খুঁজো, আমি ওদের সঙ্গে লড়াই করছি। আর এখানে দাসিমাকে আমরা দেখতে পাই যে দাসিমা এখানে পুরোপুরিভাবে সব কিছু রেডি করে ফেলেছে। যে এখন প্রধানজি সে যেন একটা গুহার ভিতরে থাকে, সেখান থেকে সে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে ঈশানীকে এখান থেকে নিয়ে যাবে। আর প্রধানজি এখানে পুরোপুরিভাবে আদি মানব হিসাবে ছিল। তারপরে দাসিমা ঈশানীকে তার প্রধানের হাওয়ালে করে দেয়। আর যাওয়ার সময় সে যেন দাসিমা ছিল, দাসিমাকে সে প্রধানজি একটা লাতও মেরে যায়। তারপরে এখানে দাসিমার মনটাও এখানে প্রচুর খারাপ হয়ে যায়।
তারপরে সাক্ষীও সেই জায়গার মধ্যে চলে আসে। সেই জায়গার মধ্যে আসার পর দাসীমার সঙ্গে তার এখানে প্রচুর লড়াই হয়। আর দাসীমার ভিতরে তো অনেক কালা শক্তি ছিল, কিন্তু এখানে সাক্ষীর ভিতরেও সেই সকল মহিলারা ছিল, মহিলাদের শক্তিও তার ভিতরে দিয়ে দেয়। তারপরে সাক্ষী সে দাসীমাকে বলতে শুরু করে যে এ গ্রামের মধ্যে তোর কোনো ইজ্জতই নেই, আর এখন যদি এখানে এসব কিছু হয়ে যায় তারপরে তো তোর আরও কোনো ইজ্জতই থাকবে না এই গ্রামের মধ্যে। তারপরে এখানে দাসীর সাথে অনেক মারপিট করে সাক্ষী সেই গুহাটার ভিতরে যেতে শুরু করে। গুহাটার ভিতরে গিয়ে দেখে যে সে গুহাটার ভিতরে কেউই নেই। তারপর একটা বাক্স দেখতে পায়। সে বাক্সটা খুলে যখন সে এদিক ওদিক খুঁজতে শুরু করে তখন ঈশানীকে সে দেখতে পায়। পর ঈশানীকে এখান থেকে বের করে নিয়ে চলে আসে। তখনই আমরা সেই যে আদি মানবটা আছে আদি মানবকে দেখতে পাই, যে আদি মানবের শরীরের মধ্যেও অনেক কালা শক্তি ছিল। তারপরে সেই জায়গার মধ্যে সেখানে আবার একটা কালা শক্তি চলে আসে, আর এই কালা শক্তিটা অন্য কেউ নয়, সেই কালা শক্তিটা হচ্ছে দাসীমার। তারপরে এখানে দাসীমার শক্তি আর এখানে প্রধান যে শক্তি তারা দুজন এখানে লড়তে শুরু করে। আর এসব সাক্ষী দেখে সেও এখানে অনেক একটা শক্তি পায়। আর কারণ এখানে দাসীমাও সে বুঝতে পেরেছিল যে তার এখানে কোনো ইজ্জতে নেই, আর এখানে এই প্রথাটা যদি হয়ে যায় তাহলে দাসীমাকে এখানে কেউ পাত্তই দিবে না, কারণ দাসীমাকে এমনিতেই তাদের পায়ের জুতোর মতন করে রেখে দিয়েছে। তারপরে আমরা দেখতে পাই যে গ্রামের যে মুখিয়া ছিল সে মুখিয়াকে পুলিশ এসে এখানে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর গ্রামের যতগুলি পুরুষরা ছিল তাদেরকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর অন্যদিকে আমরা সাক্ষীকে দেখতে পাই যে সাক্ষী আর ঈশিতা আর এখানে দাসীমা যেন ছিল তারা দুজন চলে আসছিল। তখন তারা বেরোনোর সাথে সাথে তখন সেই জায়গার মধ্যে সাক্ষীর পায়ের মধ্যে ছিগল এসে তাকে ভিতরে টেনে নিয়ে চলে যাচ্ছিল। পরে সাক্ষী বলে যে এখন এই আদি মানবটাকে আমাদের মারতে হবে, আর তাকে যদি এখন না মারি তাহলে সে বারবার এইসব করতেই থাকবে। আর এই জায়গাটা এমনিতে একটু ভাঙচুর হচ্ছিল। তারপরে সাক্ষী গিয়ে এখানে প্রধানের সঙ্গে সে মারপিট করতে শুরু করে, কারণ এখানে সাক্ষীর ভিতরেও এখন সে মহিলাদের শক্তি চলে এসেছিল। তারপরে এখানে পুরো কাহিনী শেষ হয়ে যায়। আর আপনাদের এই কাহিনীটা কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য বাই।